মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পে যে অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে তা লেখকের সাহিত্য সৃষ্টির উপাদান মাত্র, কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া থ্রিলার স্টোরিজের লক্ষ্য নয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন। বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু বাছাই করা গল্প দিয়ে সাজানো আমার এই একক প্রয়াস থ্রিলার স্টোরিজ। আজকে থ্রিলার স্টোরিজে আপনাদের জন্য ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের প্ল্যানচেট গল্পটির দৈর্ঘ্য এবং শ্রোতাদের সুবিধের কথা মাথায় রেখে গল্পটির কিছু অংশ সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে এবং গল্পটির ভাষাটা যতটা সম্ভব সহজ করে নেওয়া হয়েছে। গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে প্ল্যানচেট। ধাতকাঠি বেস ক্যাম্পে সন্ধ্যের পরে আর কিছু করার ছিল না। 4-5 দিনের কাজ নিয়ে এসেছি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিংভূম কপার বেল্টে তামার খনি অনুসন্ধানের কাজ কীরকম চলছে সে সম্পর্কে খোঁজখবর করে খবরের কাগজে গোটা কয়েক প্রবন্ধ লিখতে হবে। জায়গাটা টাটানগর রেল স্টেশন থেকে মাইল 5 দূরে, পাহাড় আর শালমহুয়ার জঙ্গলে ঢাকা। আশেপাশে লোকালয়ের চিহ্ন নেই। কয়েক একর জায়গা নিয়ে মিলিটারি ব্যারাকের মতো কতগুলি কোয়ার্টার্স, মাটির দেওয়াল, খড়ের ছাউনি। 2জন জিওলজিস্ট ফ্যামিলি নিয়ে থাকেন। এছাড়া থাকেন নানা শ্রেণীর আরও কয়েকজন কর্মচারী। কলকাতা থেকে মোবাইল ফিল্ড ল্যাবরেটরির লোকজনরা এলে তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে। সকালবেলা উঠে সিনিয়র জিওলজিস্ট তুষার রায়ের সঙ্গে জিপে করে বেরিয়ে যেতাম। কোনোদিন খারসোয়াল হয়ে সেরাইকেল্লা, কোনোদিন বা রাখারোম হয়ে সুরদা, মুসাবানি, পাথরগোড়া। সঙ্গে থাকতেন ড্রিলিং ইঞ্জিনিয়ার সুকুমার সামন্ত। আমাকে ওরা দেখাতেন মাঠের মধ্যে কিংবা জঙ্গলের ভিতর অস্থায়ী তাঁবু খাটিয়ে ড্রিলিং ইউনিট কিভাবে কাজ করছে। মাটিতে বোরহোল করে রিগ মেশিন দিয়ে মাটির ভেতরকার তামার নমুনা কেটে কেটে উপরে তোলা হচ্ছে। তুষারবাবু আর সুকুমারবাবু দুজনেই খুব জমাটি লোক, বয়সেও তরুণ। আমাকে নানা মজার কথা বলে মাতিয়ে রাখতেন। সুকুমারবাবু বলতেন, কি আর বলবো মশাই, আপনাদের মতো অমন কলম নেই, থাকলে কত রোমাঞ্চকর কাহিনী লিখতে পারতাম, একদিনে 10-12খানা বই হয়ে যেত। আমি বললাম, আচ্ছা সুকুমারবাবু, আপনার তো এত অভিজ্ঞতা, বনে জঙ্গলে ঘোরেন, কোনোদিন ভূত দেখেছেন? সুকুমারবাবু এ প্রশ্নের জন্য ঠিক তৈরি ছিলেন না। বললেন, ভূত? না মশাই, ভূত সম্পর্কে কোনোদিন কিছু ভাবিনি, আমার নিজের কোনো অভিজ্ঞতাও নেই। তবে হ্যাঁ, তুষারবাবু হয়তো এ বিষয়ে আপনাকে কিছু আলোকপাত করতে পারেন, কারণ তুষারবাবু একটু আধটু প্রেত চর্চা করে থাকেন। এসব কথা হচ্ছিল আমার ধাত কাটিয়ে আসার দ্বিতীয় দিন। সেদিন আমরা জিপে করে ঘাটশিলার দিকে চলেছি। মৌভান্ডার কপার প্ল্যান্ট দেখে যদুগোড়া ইউরেনিয়াম প্ল্যান্টের ম্যানেজারের সঙ্গে বিকেলে চা খাবো, এই ছিল প্রোগ্রাম। এদিন আমাদের আর একজন নতুন সঙ্গী, মোবাইল ল্যাবরেটরির কেমিস্ট ডক্টর জগদীশ শিকদার। সুকুমারবাবুর কথা শুনে আমি রোমাঞ্চের গন্ধ পেয়ে লাফিয়ে উঠলাম। তুষার রায় আমার বাঁ পাশে বসে। আমি বললাম, কি তুষারবাবু, আপনি প্রেত চর্চা করেন নাকি? তুষারবাবু বললেন, সুকুমারের কথা ছেড়ে দিন। সুকুমার বললেন, কেন ছেড়ে দেবো কেন? চ্যাটার্জি সাহেবকে তোমার সেসব অভিজ্ঞতার কথা বলো না তুষার, উনি গল্পের ভালো প্লট পাবেন। আমি বললাম, হ্যাঁ বলুন না। তুষারবাবু বললেন, না না, তেমন কিছু বলার মতো নয়। জিওলজিস্টের কাজ জানেন তো, বছরের অধিকাংশ সময় জঙ্গলে জঙ্গলে কাটে। সন্ধ্যের পর কিছু করার থাকে না, তাই সময় কাটানোর জন্য প্ল্যানচেট করতাম আর কি। কেমিস্ট ডক্টর শিকদার পিছনের সিটে বসেছিলেন। বলে উঠলেন, প্ল্যানচেট? আপনি বৈজ্ঞানিক হয়ে এই সমস্ত আজগুবি ব্যাপারে বিশ্বাস করেন? তুষারবাবু বললেন, হ্যাঁ করি, কারণ আমি নিজে প্ল্যানচেটে অনেক আত্মাকে এনেছি। ছোটবেলা থেকে প্ল্যানচেট করা দেখে আসছি। আমার ঠাকুমা নিয়মিত প্ল্যানচেট করতেন, ওর কাছেই প্রথম প্ল্যানচেট করা শিখি। আর আমি কেন, প্ল্যানচেট সম্পর্কে বড় বড় লোকে অনেক কথা লিখে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় নিজে নিয়মিত প্ল্যানচেট করেছেন, জানেন তো? আমি সুযোগ পেয়ে বলে উঠলাম, দেখুন, ধাতকাঠিতে আমারও সন্ধ্যের পর কিছু করার থাকছে না। আপনাদেরও ইলেকট্রিসিটির ভোল্টেজ এত কম যে পড়াশোনাও করতে পারি না, তা আজ রাত থেকে প্ল্যানচেটের আসর বসান না। সুকুমার সামন্ত বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি আর আপত্তি করো না তো তুষার,
চ্যাটার্জি সাহেব এসেছেন, ওকে দেখিয়ে দাও। তুষারবাবু বললেন, আগেই বলেছি আমার ঠাকুমার কাছ থেকে প্ল্যানচেট করতে শিখি প্রথম। ঠাকুমা তখনকার দিনের বেথুন কলেজের গ্র্যাজুয়েট। ওর ছোট মেয়ে মানে আমার ছোট পিসি হঠাৎ মারা যাওয়ার পরে ঠাকুমা প্ল্যানচেটে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতেন। সেই ঠাকুমা মারা গেলেন, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমিও আমার সেজদা ঠাকুমাকে খুব ভালোবাসতাম। মাঝে মাঝে ছাদে গিয়ে দুজনে প্ল্যানচেটে ঠাকুমাকে ডাকতাম। আমাদের সঙ্গে অনেক গল্প করতেন ঠাকুমা, অধিকাংশই সাংসারিক কথাবার্তা, বাড়ির সবাই কে কেমন আছে খোঁজ নিতেন। আমিও সেজদা পরীক্ষা দিয়ে জিজ্ঞাসা করতাম, আমরা পাশ করতে পারবো তো ঠাকুমা? ঠাকুমা বলতেন, পাশ হবে, তবে বড় ফাঁকি দিচ্ছিস পড়াশোনায়। সেই সময় আমার প্রাণের বন্ধু ছিল বিমান বলে আমাদের ক্লাসের একটি ছেলে, কিন্তু কি একটা ব্যাপার নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব মন কষাকষি হয়ে গেল। দুজনের কথা বন্ধ। মন খুব খারাপ ছিল আমার এই জন্য। রাত্রে ঠাকুমাকে এই কথাটা জিজ্ঞাসা করবো ভাবলাম। কথাটা হলো, ঠাকুমা বিমান কি আমায় ভালোবাসে? কিন্তু কিছুতেই কথাটা জিজ্ঞাসা করতে পারলাম না। হঠাৎ দেখি আমার কলমে সরসর করে লেখা ফুটে উঠেছে, তারা তো কেউ সত্যি ভালোবাসে। তারা হচ্ছে আমার ডাকনাম। তো আমার হাত থেকে কলম পড়ে গেল, গা শিরশির করতে লাগলো। সেজদা জিজ্ঞাসা করলো, এই তারা, কি হলো তোর? কি জিজ্ঞাসা করেছিলি ঠাকুমাকে? আমি কোনো জবাব দিতে পারলাম না। শেষ পর্যন্ত অনেক পীড়াপিড়িতে তুষারবাবু প্ল্যানচেটের আসর বসাতে রাজি হলেন। অতএব সন্ধ্যের কিছু পরে আমার ঘরে এসে হাজির হলেন সবাই, তুষারবাবু, সামন্ত আর ডক্টর শিকদার। ইলেকট্রিক আলো নিভিয়ে দেওয়া হলো, শুধু একটি হ্যারিকেন লণ্ঠন জ্বালা রইল। আমার পড়ার টেবিলটা ঘরের মাঝখানে রেখে তার চারপাশে 4 জন বসলাম। তুষারবাবু বললেন, আমার পদ্ধতিটা একটু ভিন্ন রকমের। ঠাকুমা আমায় বলতেন, যাকে তাকে প্ল্যানচেটে মিডিয়াম করা কিন্তু চলবে না, কতগুলো লক্ষণ দেখে মিডিয়াম নির্বাচন করতে হয়। সে লক্ষণগুলো আমি এখানে বলতে চাই না, তবে চ্যাটার্জি সাহেবকে দেখে মনে হচ্ছে উনি একজন আদর্শ মিডিয়াম। আপনাকে অনুরোধ করছি, আপনি পেন্সিলটা আলতো করে কাগজের ওপর ধরে মনে মনে কোনো আত্মার কথা চিন্তা করুন। আমি বললাম, না না মশাই, ওসব আমি পারবো না, আপনি নিজে মিডিয়াম হন, আমরা বরং দেখি। তুষারবাবু বললেন, ভয় পাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ একটু একটু তো পাচ্ছি বই কি। তাহলে আপনাকে দিয়ে হবে না, মিডিয়াম ভয় পেলে আত্মারা আসতে চাইবেন না। তাহলে আমি মিডিয়াম হচ্ছি। শুনুন, আপনারা কোনো কথা বলবেন না, আর পরস্পর পরস্পরকে ছুঁয়ে থাকবেন, কেমন? তাই হলো। একটু একটু করে আলো নিস্তেজ হয়ে এলো। সাদা দেওয়ালে আমাদের ছায়াগুলো পড়ল। পাছে বাইরের আলো 6টায় এসে ঘরে ঢোকে, এজন্য জানলাগুলোও বন্ধ করে দেওয়া হলো। কোথাও জীবনে কোনো স্পন্দন আছে বলে মনে হলো না। শুধু বাইরে থেকে ঝিঝি পোকার অশ্রান্ত আওয়াজ এসে কানে বিঁধতে লাগলো। তুষারবাবুর হাতে একটি কৌটোর ঢাকনি ত্রিভুজের মতো করে কাটা, মাঝখানে ফুটো করে একটি পেন্সিল বসানো, সেটা আলতো করে ধরা। একটু পরে দেখলাম ঢাকনিটা নড়ে উঠল। তুষারবাবুর মুখ শক্ত হয়ে উঠেছে, চোখের দৃষ্টি পাথরের মতো। ওর পেন্সিল নড়ে উঠল। তুষারবাবু অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন, কে? খসখস করে লেখা ফুটে উঠল কাগজের ওপর, আমি ঠাকুমা। কেমন আছো? ভালো। তুই এতদিন আমায় কি করে ভুলে আছিস তারা? আর তোমাদের কষ্ট দিতে ভালো লাগে না ঠাকুমা? কষ্ট কি বলছিস তারা? তুই ডাকবি বলে কতদিন ঘোরাঘুরি করেছি তা জানিস? তুমি আমায় এখনো খুব ভালোবাসো ঠাকুমা, তাই না? ও মা, বাসবো না? তুই তো ছিলি আমার সবচেয়ে নেওটা। হ্যাঁ রে, তোর সেজদা কি করছে? দুর্গাপুরে আছে ঠাকুমা। সেজদার গত মাসে একটি মেয়ে হয়েছে। আহা, বেঁচে পড়তে থাক সব। তোর বড় মন খারাপ, তাই না রে? ও নিয়ে মিছিমিছি মন খারাপ করিস না, ওটা হবে না, তোর ভাগ্যে নেই। আমি দেখলাম শেষের কথাগুলো তুষারবাবু কিছুতেই ভালো করে লিখতে পারছেন না, যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে সংগ্রাম করছেন। লেখা যেই শেষ হলো, অমনি ওর হাত থেকে পেন্সিলটা পড়ে গেল। তিনি মাথা নিচু করে বসে পড়লেন। কি হলো, কি হলো? ও তুষারবাবু, কি হলো? তুষারবাবু বিস্ফারিত দৃষ্টিতে সকলের দিকে তাকালেন, তারপর বললেন, আশ্চর্য, এবারও ঠাকুমা সব জেনে ফেলেছেন। কি জেনে ফেলেছেন? সামন্ত প্রশ্ন করল। আমার একটা অত্যন্ত ব্যক্তিগত সমস্যার কথা, গত 5-6 মাস ধরে, যার জন্য উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি।
লুকিয়ে লুকিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম। খুব আশা ছিল চাকরিটা পাবো, কিন্তু পরের দিন আবার দিনের বেলাটা কাটলো জঙ্গলে জঙ্গলে। ডক্টর শিকদার এদিন আমাদের সঙ্গে ছিলেন না, ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যস্ত ছিলেন। সকালবেলা তার সঙ্গে দেখা হলো। আমি বললাম, প্ল্যানচেট বিশ্বাস করেন না তো? দেখলেন কাল কি আশ্চর্য ঘটনা ঘটে গেল। ডক্টর শিকদার বললেন, আপনিও যেমন, ওইসবে আপনি এখনো বিশ্বাস করেন? আমি একটু রেগে গিয়ে বললাম, তাহলে কাল রাত্রে যা দেখলাম আপনি বলতে চান সব বুজরুকি? আহা, বুজরুকি নাও হতে পারে, তবে হ্যালুসিনেশন তো বটেই। মানুষ যা শুনতে ইচ্ছে করে অবচেতন মনের কাছ থেকে সেই জবাবই পায়, আর সেটাই লেখা হয়ে যায়। মানুষের মৃত্যুর পর তার কোনো অশরীরী অস্তিত্ব থাকতে পারে না। আমি ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করলাম, অশরীরী অস্তিত্বের নানান ঘটনার কিন্তু আমি সাক্ষ্য পেয়েছি। ডক্টর শিকদার বললেন, আপনি পেতে পারেন মশাই, আপনি গালগল্প লেখেন, অলৌকিকে বিশ্বাস না করলে আপনাদের চলে না। আমি বৈজ্ঞানিক লোক, বিজ্ঞান ও যুক্তিতর্ক ছাড়া কিছু মানতে চাই না। আচ্ছা, আমায় উনি মিডিয়াম হতে তো বললেন না, দেখতাম আমার হাত দিয়ে ও সমস্ত লেখা আসতো কিনা। আমি বললাম, তো বেশ, তো আপনি আজ মিডিয়াম হন না? ডক্টর শিকদার বললেন, আমাকে হতে দিলে তো। দেখলেন না, তুষারবাবু সে কথা তুললেনই না। পরদিন রাত্রে আবার প্ল্যানচেটের আসর বসল। আমি বললাম, তুষারবাবু, ডক্টর শিকদার আজ মিডিয়াম হতে চান, আপনার আপত্তি আছে? তুষারবাবু একবার ডক্টর শিকদারের আপাদমস্তক দেখে নিলেন, তারপর বললেন, মনে হচ্ছে মিডিয়ামের পক্ষে উনি উপযুক্ত নন। ডক্টর শিকদারের মুখের কোণে একটা উপহাসের হাসি দেখা গেল। তিনি বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম উনি আমায় মিডিয়াম করতে রাজি হবেন না। তুষারবাবু বললেন, ডক্টর শিকদার, আপনাকে মিডিয়াম হতে দিলে কতগুলি লক্ষণ আমাদের মিলিয়ে দেখতে হয়। আরে রাখুন ও সমস্ত লক্ষণ, আমায় করতে চান না তাই বলুন। বেশ, আপনাকে করতে পারি, কিন্তু কোনো কিছু হলে আমাকে দায়ী করবেন না। কোনো কিছু মানে? এই ধরুন কোনো বিপদ টিপদ। ডক্টর শিকদার তাচ্ছিল্যের হাসি হাসলেন। হ্যাঁ, ডক্টর শিকদারকেই মিডিয়াম করা হলো। তিনি প্ল্যানচেটের চাকতিশুদ্ধ পেন্সিলটা হাতে করে বসে রইলেন। তুষারবাবু ওর চোখের দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন বিড়বিড় করে বললেন। তারপর বললেন, ডক্টর শিকদার, আপনার খুশি মতো কোনো আত্মার কথা চিন্তা করুন, অনেকক্ষণ ধরে চিন্তা করুন। ডক্টর শিকদার চোখ বুঝলেন, আবার কিছুক্ষণ পরে চোখ খুললেন। বেশ দেখতে পেলাম তার মুখের ছবি পাল্টে যাচ্ছে। তিনি ক্রমশ ধ্যান গম্ভীর এক মাটির স্ট্যাচুতে পরিণত হলেন। তারপর তার সর্বশরীর একটা ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল। তিনি বলে উঠলেন, কে কে? আমি তোমার মা। কাগজে লেখা ফুটে উঠতে লাগলো। ডক্টর শিকদারের পেন্সিল চলছে খসখস করে। তুমি কোথা থেকে এলে? কলকাতা থেকে। কলকাতার খবর কি? সব ভালো। বৌমা খুব কান্নাকাটি করছে দেখে এলাম। কেন কেন? অস্ফুট স্বরে প্রশ্ন করলেন ডক্টর শিকদার। পেন্সিলটা কি যেন লিখতে গেল, কিন্তু লিখতে পারল না, একটু নড়ে স্থির হয়ে গেল। ডক্টর শিকদার আবার ডাকলেন, মা মা। আবার লেখা ফুটে উঠল, আসতে খুব কষ্ট হয়েছে। কেন কষ্ট কেন? হবে না, কম দূর পথ নাকি? তুমি এলে কি করে? যেভাবে সবাই আসে, তুই ডাকলি, না এসে থাকতে পারলাম না। কিন্তু বৌমা কাঁদছে কেন মা? কোনো উত্তর পাওয়া গেল না। ডক্টর শিকদার আবার জিজ্ঞাসা করলেন, ও মা, বৌমা কাঁদছে কেন বললেন না তো? হঠাৎ একটা দমকা বাতাস এসে বাইরের জানলাটা খুলে দিয়ে গেল। দপ করে নিভে গেল হ্যারিকেনটা। টেবিলটা প্রবল জোরে নড়ে উঠল। আমরা চমকে উঠলাম। শুনলাম অন্ধকারের মধ্যে ডক্টর শিকদার চেঁচাচ্ছেন, সব বগাস, সব বগাস। আমাকে সম্মোহিত করে আমার হাত দিয়ে মনোমতো উত্তর লিখিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু এই প্ল্যানচেট যে কত বড় বগাস তার বড় প্রমাণ আমার মা জীবিত। তিনি সুস্থ সমর্থ। গত পরশু আমি কলকাতা ছেড়েছি।
পরশু পর্যন্ত জানি তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। তুষারবাবু বললেন, তাহলে আপনি জীবিত মানুষকে কেন স্মরণ করলেন ডাক্তার শিকদার? ডাক্তার শিকদার বললেন, আপনাদের এই প্ল্যান্টের যে কত বড় বোগাস তা প্রমাণ করার জন্য। কিন্তু আপনি জানেন না কি সর্বনাশ আপনি করেছেন। আপনাকে এই জন্যই আমি মিডিয়াম করতে চাইনি। ইভিল স্পিরিট আপনার ক্ষতি করতে পারে কি, করেওছে হয়তো ডাক্তার শিকদার। তুষারবাবু গম্ভীর মুখে বললেন। ডাক্তার শিকদার এবার যেন সম্বিত ফিরে পেলেন। বললেন, মানে কি বলছেন কি আপনি? তুষারবাবু বললেন, যা বলছি ঠিকই বলছি ডাক্তার শিকদার। ঘণ্টা দুয়েক পর ঘটল ঘটনাটা, এবং যা ঘটল তা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আজও সেই রাতের সেই পরিস্থিতির কথা মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত তখন 10টা। আমি খেয়ে দিয়ে সবে শুতে যাব। 2 ঘন্টা আগের ঘটনাটা তখনও চোখের সামনে ভাসছে। ডাক্তার শিকদার প্ল্যানচেটের পর থেকে আরও অবিশ্বাসী হয়ে উঠেছেন। আমাকে অনেকবার বলেছেন, কেমন দেখলেন তো ব্যাপারটা? জীবন্ত মানুষ চলে এলো আপনাদের এই প্ল্যানচেটে। কিন্তু তখনও ডক্টর শিকদার জানতেন না নিয়তি তার জন্য কি প্রস্তুত করে রেখেছে। রাত 10টা নাগাদ একটা আর্তনাদ শুনে চমকে উঠলাম। ডক্টর শিকদার চিৎকার করছেন, না না না, এ হতে পারে না, দিস ইজ ইম্পসিবল। চিৎকার শুনে বেস ক্যাম্পের সব লোক ছুটে এসেছে তার ঘরের সামনে। ভিড় জমে গেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি ডক্টর শিকদার তখনও চিৎকার করে চলেছেন, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। তুষারবাবু ঘরের একপাশে দাঁড়িয়ে ডক্টর শিকদারকে সান্ত্বনা দিচ্ছেন। তুষারবাবুকে বাইরে ডেকে নিয়ে এলাম কি হয়েছে জিজ্ঞাসা করতে। তুষারবাবু বললেন, আমাদের এখানে ফোন নেই। কলকাতার সঙ্গে কোনো জরুরি কথাবার্তা থাকলে 2 মাইল দূরে অ্যাটমিক মিনারেলস ডিভিশনের অফিসে ফোন আসে। ওখান থেকে মেসেঞ্জার দিয়ে খবর পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ আগে ওখানে ডক্টর শিকদারের বাড়ি থেকে এক জরুরি ট্রাঙ্ক কল এসেছে। ট্রাঙ্ক কল করেছিলেন মিসেস শিকদার। ঘণ্টা 2 আগে ডক্টর শিকদারের মা তার বাড়ির সামনে লরি চাপা পড়ে মারা গেছেন। ওই সময় রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন কিন্তু তার ছিল না। হঠাৎ কি খেয়াল হলো, বললেন, আমি একটু অরুণদের বাড়ি থেকে আসছি। অরুণ হলো ওদেরই এক প্রতিবেশী। রাস্তায় যেই নেমেছেন অমনি লরি এসে, হরিবল। তুষারবাবু বলে চললেন, টাইমটা কিন্তু ঠিক 2 ঘন্টা আগে, যখন ডক্টর শিকদার প্ল্যানচেটে বসেছিলেন ঠিক তখনই। আমি তখনই মনে মনে আশঙ্কা করেছিলাম এমন একটা কিছু ঘটবে। আমি কিন্তু তখনই আশঙ্কা করেছিলাম। থ্রিলার স্টোরিজে আজ শুনলেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের প্ল্যানচেট। গল্পের বেতার নাট্যরূপ, ধ্বনি পরিকল্পনা, গল্পপাঠ ও পোস্টার ডিজাইনে আমি সায়ন। এই চ্যানেলটি আমার একক প্রয়াস। গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। কথা দিচ্ছি, যত শীঘ্র সম্ভব আপনাদের কাছে আমার পরবর্তী প্রয়াস উপস্থাপন করব। ভালো থাকবেন ও ভালো রাখবেন। নমস্কার।